আমার শ্বশুর আমাকে দেখেই দুধ খাওয়ার জিদ ধরতেন। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুরকে দুধ খাওয়াব। একদিন আমার স্বামী দেব বাড়িতে ছিলেন না, তাই আমি জালি নাইটি পরে আমার স্বামীর স্মৃতিতে ব্যাকুল হয়ে পড়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমার নাম পূজা এবং আমার স্বামীর নাম অবিনাশ, কিন্তু সবাই তাকে স্নেহে অমিত বলে ডাকে। আমরা চণ্ডীগড়ের বাসিন্দা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুনে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বিয়ের মাত্র ৫ দিন পেরিয়েছে। আমার শ্বশুর আমাকে ডাকলেন। আমার শ্বশুরবাড়িতে শুধু আমার শ্বশুরই থাকতেন। আর আমার স্বামী বিয়ের রাতেই বিশেষ করে বলেছিলেন যে তার বাবা খুব রাগী, তাকে কোনো বিষয়ে না বলবে না, নইলে তিনি রাগে পাগল হয়ে যান। ৩ দিন ধরে আমি এটাই দেখছিলাম, যখনই তিনি আমার স্বামী অমিতকে ডাকতেন, আমার স্বামীর রং উড়ে যেত, তিনি একদম ঘাবড়ে যেতেন এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতেন। আমার স্বামীর এই অবস্থা দেখে আমার মনে শ্বশুরের প্রতি ভয় জন্মেছিল। তিনি সত্যিই রাগী ছিলেন। চতুর্থ দিন সকালেই অমিত আমাকে বলল যে আজ আমরা বাইরে ঘুরতে যাব। আমি খুব খুশি ছিলাম, কিন্তু তখনই আমার শ্বশুর অমিতকে ডাকলেন, আর তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে আমার শ্বশুরের চিৎকার শোনা যাচ্ছিল, তিনি বলছিলেন, ৩ দিন বিয়ের হাঙ্গামায় কেটে গেল, তোমার কি মনে আছে যে ফ্যাক্টরিতে তোমার না থাকায় কত ক্ষতি হচ্ছে? আর আজ তুমি আবার ছুটি নিয়ে বসে আছ। এখনই ফ্যাক্টরি পৌঁছে যাও, সব কর্মীদের উপর নজর রাখো যাতে তারা ঠিকমতো কাজ করে। আমি তোমার বিয়ে এই জন্য করিনি যে তুমি ঘরেই বসে থাকবে। আর তোমার স্ত্রীকেও বলো যে সে রান্নাঘরের দায়িত্ব নেবে। এখানে তো আর কোনো মহিলা নেই যে তার নখর তুলবে। শুনে আমার খুব রাগ হয়েছিল। আমাদের বিয়ের মাত্র ৩ দিন পেরিয়েছে, আর এই ৩ দিনে আমিই নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। এর উপর আমার শ্বশুর অনেক খুঁত ধরেছিলেন। কিন্তু অমিত আমাকে স্নেহে বুঝিয়েছিলেন যে বাবার কথা খারাপ মনে করো না। ৪ দিন ধরে আমি এই চিন্তায় ডুবে ছিলাম যে শ্বশুরের মেজাজ কেন এমন। কিন্তু আজ আমার শ্বশুর যে হট্টগোল করলেন তাতে আমি খুব ভয় পেয়ে গেলাম। অমিত যখন ঘরে ঢুকলেন তার মুখ মলিন ছিল। তিনি বললেন, আমি ক্ষমা চাইছি, আমাকে যেতে হবে গু। আমি বললাম, কোনো সমস্যা নেই, কাজ আগে। আমরা পরে বাইরে যাব গু। আমি কোনো আপত্তি করিনি। অমিত তার ফ্যাক্টরিতে চলে গেলেন। আমি রান্নাঘরে এসে অনিচ্ছায় বাসন ধোয়া শুরু করলাম। বিয়ের চতুর্থ দিনেই আমাকে খাবার বানাতে হলো এবং বাড়ির সব কাজ করতে হলো। আমার শ্বশুর জিকে বিদায় দিয়েছিলেন, বলেছিলেন যে এখন বউ এসে গেছে, সেই সব পরিষ্কার করবে। আমি পুরো বাড়ি পরিষ্কার করলাম এবং ক্লান্ত হয়ে এখন আমি আমার ঘরে বিশ্রাম নিতে যাচ্ছিলাম, তখন আমার শ্বশুর আমাকে ডাকলেন। তিনি তার ঘরে বসেছিলেন। আমি মাথায় ভালো করে দোপাট্টা দিয়েছিলাম, কিন্তু দোপাট্টাটা রেশমি ছিল, তাই যখন আমি শ্বশুরের ঘরে ঢুকলাম, আমি জিজ্ঞাসা করলাম, জি পাপা, আপনি কিছু চেয়েছিলেন? তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুব গভীরভাবে দেখলেন। তারপর খুব অদ্ভুতভাবে তার শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বললেন, দুধ। দুধ খাব কি? এটা শুনে আমার প্রথমে আমার দোপাট্টার কথা মনে পড়ল, কারণ আমার বুক থেকে দোপাট্টা সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি দোপাট্টা ঠিক করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার শ্বশুরের এই আচরণ আমার কাছে অদ্ভুত লাগল। শ্বশুর তো বাবার সমান, আর বাবা কখনো মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত এভাবে দেখেন না। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম। আমার দিল জোরে জোরে কাঁপছিল, আমি খুব অদ্ভুত বোধ করছিলাম। আমি ফ্রিজ খুলে দুধের গ্লাস ভরে দোপাট্টা ভালো করে জড়িয়ে শ্বশুরের ঘরে গেলাম। সাইড টেবিলে দুধের গ্লাস রাখলাম। এর আগেই আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার শ্বশুর বললেন, একটু আমার কাছে বসো, কথা বলো। বাড়িতে এখন তুমি ছাড়া তো কেউ নেই, আর আমি অনেক দিন ধরে একা একা বসে বিরক্ত হয়ে যাই। এটা শুনে আমি খুব অস্বস্তি বোধ করলাম। আমার শ্বশুরের ঘরে শুধু একটি বিছানা আর আলমারি ছিল, বসার জন্য আলাদা কোনো চেয়ার ছিল না, তাই আমি বাধ্য হয়ে বিছানার পাশে বসলাম। তিনি আমার সাথে এটা সেটা কথা বলতে লাগলেন। কিন্তু যখন তিনি দুধের গ্লাস তুলে মুখে লাগালেন, তখনই সেটা সরিয়ে নিলেন এবং বললেন, এত ঠান্ডা দুধ আমি খেতে পারব না, আমার গরম গরম দুধ পছন্দ। এটা বলতে বলতেই তার দৃষ্টি আমার মুখ থেকে আমার পুরো শরীরে যাত্রা শুরু করলাম। তার দৃষ্টিতে কি ছিল জানি না, কিন্তু আমি বিভ্রান্তির শিকার হতে শুরু করেছি। আমার হাতে ঘাম দেখা দিয়েছে, মুখেও ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, এটাকে গরম করে নিয়ে আসো না। আমি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। যদিও ৩ দিন ধরে আমার শ্বশুর খুব রাগ করে কথা বলছিলেন যখন অমিত বাড়িতে থাকত, কিন্তু আজ তার ভাষা ছিল খুবই নরম। মনে হচ্ছিল না যে তিনি আমার সেই শ্বশুর, যিনি ৩ দিন ধরে অমিতকে চিৎকার করে ডাকছিলেন এবং রাগ করে তার সাথে কথা বলছিলেন, তাকে বকছিলেন। আমি দুধকে পাত্রে ঢেলে একটু গরম করলাম, তারপর গ্লাসে ঢেলে শ্বশুরের কাছে নিয়ে গেলাম।
আমি গ্লাসটি তার দিকে এগিয়ে দিতেই তিনি গ্লাসের সাথে আমার হাতও ধরে ফেললেন। আমার মনে হল যেন আমার পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহিত হল। আমি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে হাত টেনে নিতে চাইলাম, তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন। আমি ঘর থেকে বের হতে যাচ্ছিলাম, তখন তিনি বললেন, আরে বাইরে কোথায় যাচ্ছ? এখানে বসো, আমার পাশে বসো, আমার সাথে কথা বলো। এই একাকিত্বের সাপ এখন আমাকে আরও বেশি কামড়াতে শুরু করেছে। এ কথা বলে শ্বশুর একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেললেন। আমার কাছে তখন আরও বেশি অদ্ভুত লাগছিল। তার কথা শুনে আমার খারাপ লাগছিল। তিনি আবার বললেন, তুমি বিয়ের পরের দিন যে কালো রঙের ফ্যাশনেবল ড্রেস পরেছিলে সেটা তোমার উপর খুব সুন্দর দেখাচ্ছিল। আজ সন্ধ্যায় সেটাই পরো। এ কথা শুনেও আমার খারাপ লেগেছিল। এই অনুরোধ তো অমিতের আমার কাছে করা উচিত ছিল, আমার শ্বশুরের নয়। এখন তো আমার মাথায় প্রতিদিনের নাটক বেঁধে গেছে। যখন অমিত অফিসে যেত, আমার শ্বশুর আমাকে তার ঘরে ডাকতেন। তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতেন, বারবার তার শুকনো ঠোঁটে জিভ বুলাতেন, তারপর বলতেন, আমার দুধ খেতে ইচ্ছা করছে, আমাকে দুধ গরম করে দাও। আমি দুধের গ্লাস দিয়ে চলে যেতে চাইতাম, তখন তিনি আমার হাত ধরে ফেলতেন, বলতেন, আমার পাশে বসো, আমার সাথে কথা বলো। আমি কি বলতে পারতাম? আমি কাজের অজুহাত তৈরি করে বের হয়ে যেতাম, বলতাম, আমার রান্না করতে হবে, বাসন মাজতে হবে। আসলে আমার এগুলো ভালো লাগত না। এখন আমার মন অস্থির হয়ে উঠছিল। আমি ভাবছিলাম, আমাকে অমিতের সাথে কথা বলতে হবে, কিন্তু কিভাবে? সে তো তার বাবার সামনে একটি কথাও বলতে পারত না, শুধু মাথা নিচু করে জি পাপা বলত। একদিন আমি রান্নাঘরের সব কাজ করছিলাম, তখন হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে চলে এলেন। তিনি পেছন থেকে আমাকে ধরে ফেললেন, ঝাঁকানি দিয়ে টেবিলের সাথে ধাক্কা দিলেন এবং পেছন থেকে আমার দিকে। তারপর আমার সাথে যা কিছু করলেন, আমি আমার ইজ্জত বাঁচিয়ে আমার ঘরে চলে গেলাম। আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম, খিল লাগিয়ে দিলাম। বিছানায় বসে পড়লাম। অস্থিরতা আমাকে খুব বেশি আক্রমণ করছিল। আমার পুরো অস্তিত্ব কাঁপছিল। আমি ভাবতেও পারছিলাম না যে আমার শ্বশুর আমার সাথে এমন কোনো কাজ করতে পারেন। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অমিতের সাথে কথা বলব। আমি সারাদিন কোনো কাজ করিনি, নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। কয়েকবার আমার শ্বশুর আমার দরজায় ধাক্কা দিয়েছিলেন, বলেছিলেন যে তার ক্ষুধা পেয়েছে, আমি তাকে খাবার দিই। কিন্তু আমি তাকে কিছু দিইনি। আমার জায়গায় অন্য কেউ হলে সেও তাই করত যা আমি করেছি। রাতে আমার দরজায় জোরে ধাক্কা পড়ল। অমিত ছিল, সে বলল, রবিনা, দরজা খোল। এ কি বেয়াদবি! কেন তুমি সকাল থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো? অমিতের কণ্ঠ শুনেই আমি দরজা খুলে দিলাম। আমি দরজা খুলতেই বাবা ছেলে দুজনেই আমাকে রাগের দৃষ্টিতে দেখলেন। তারা বললেন, তোমার কোনো অনুভূতি বা লজ্জা নেই? আমার বাবা সকাল থেকে খালি পেটে বসে আছে, আর তুমি তাকে রুটি পর্যন্ত দাওনি। তার সুগারের রোগ আছে, যদি তার অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে এর দায়িত্ব কে নেবে? আমি বললাম, আমি তার দায়িত্ব নিতে পারব না। ভালো হবে যদি আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমার এই কথা শুনে অমিত রেগে উঠল, বলল, এ কি বেয়াদবি! পেছন থেকে আমার শ্বশুর বললেন, দেখছ তো, এখনও 7 দিন হয়নি, আর এটা নিজের রং দেখাতে শুরু করে দিয়েছে। আমি আগেই জানতাম যে এই মেয়েরা বিয়ের পর এমনই করে, আর আলাদা হওয়ার স্বপ্ন আগে থেকেই চোখে সাজিয়ে রাখে। আমার স্বামী বলল, আজ তুমি এই কথা বলে দিয়েছ, পূজা। আগামীতে যদি এমন কথা বলো, তাহলে হাতে তালাকনামা ধরিয়ে দিয়ে তোমাকে বিদায় করে দেব। এ কথা শুনে আমার রক্ত শুকিয়ে গেল। আমার বাবা আগে থেকেই 7 মেয়ের বাবা ছিলেন, আর তিনি একজন ভদ্র মানুষ ছিলেন। খুব কষ্ট করে 10 জোগাড় করে একে একে মেয়েদের বিয়ে দিচ্ছিলেন। আমার মাও আমাকে বিদায় দেওয়ার সময় বলে দিয়েছিলেন, কখনো ঝগড়া করে আমাদের বাড়িতে ফিরে আসিস না। স্বামী ও শ্বশুরের সব কথা মানিস, আর নিজের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করিস। কিন্তু আমার শ্বশুর যা চাইছিলেন, তা আমি করতে পারতাম না। তার আচরণ ও অকারণ গুস্তাখি দিন দিন বাড়ছিল, ও সেই সময় অমিত প্রচণ্ড রেগেছিল। আমি যদি বলতাম, নিশ্চিতই আমাকে মিথ্যাবাদী বলে দিত। আমি কোনো উত্তর না দিয়ে বিছানায় গিয়ে বসলাম। আমার শ্বশুর বললেন, অমিত, একে শেষবারের মতো বুঝিয়ে দাও, এর মাথা ঠিক করে দাও। নইলে আমি এর মায়ের সাথে কথা বলবো, এর বাবাকে বলবো, তোমার মেয়েকে সামলে নাও। এ বলে তিনি রেগে সেখান থেকে চলে গেলেন। আমি আমার শ্বশুরের দিকে রাগভরা দৃষ্টিতে তাকালাম। অমিত বলল, তোমার সমস্যা কি? তোমার মাথায় কি এক শূন্য সদস্যের বোঝা যে তুমি সামলাতে পারছ না? আমার তো শুধু একজন বাবা আছে, কোনো মা, বোন বা ভাই নেই। এমন জীবন পেলে মেয়েরা কামনা করে যেখানে তাদের মাথায় কোনো দায়িত্ব না থাকে। আমি বললাম, কাশ আমার শাশুড়ি ও ননদ থাকতেন,
তাহলে আজ আমি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা হতে হতো না। আমার কথা শুনে সে রেগে তাকাল, বলল, এমন কি সমস্যা তৈরি করেছ তুমি? আমার বাবা তোমার মাথায় শুধু দুবেলা রুটি দিতে বলে, সেটাও তোমার কাছে বোঝা মনে হচ্ছে? দেখো, আমাদের বাড়িতে ঝগড়া ফ্যাসাদ করা হয় না। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরি, এসেই এসব দেখতে পারি না। আমাকে শান্তি চাই। আমি বিয়ে করেছি শান্তি পেতে, ঝগড়া ফ্যাসাদ দেখতে নয়। আমি বললাম, অমিত, তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। এই কথা বলতেই অমিত আমার মুখে জোরে এক চড় মারল, বলল, লজ্জা হয় না তোমার এমন কথা বলতে? এটা বাবার বিয়ের বয়স। আমার বাবার দুটি রুটি কি তোমার জন্য এত বোঝা হয়ে গেছে যে সেটা বানাতেও কষ্ট হচ্ছে? আমি বললাম, তুমি আমার কথা বুঝছ না। সে বলল, এটা কি এমন কথা যা আমি বুঝব? এটা একেবারে বেকুবি কথা। আমার বাবার বয়স ৬০ বছর, কবরে পা, সে ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের রোগী। আর তুমি চাইছ এই বয়সে আমার বাবা আরেক নারীর দায়িত্ব নিক? এখন আমি তাদের কি বলব যে তাদের বাবাই তার পুত্রবধূর দিকে নজর রাখছে? আমি বললাম, আপনি বিয়ে করে দিন, আমি আপনার বাবা ও মা দুজনকেই সামলাব। আমার কথা শুনে সে অদ্ভুত হাসল, বলল, একটা আমার বাবার দুটি রুটি তুমি বানাতে পারছ না, আর তুমি আমার সৎমাকে সামলাবে? দেখো, এই বাড়ি ও ব্যবসা সব আমার বাবার নামে। যদি কেউ তার স্ত্রীর মর্যাদা নিয়ে আসে, তাহলে সবকিছু নিজের দখলে নিয়ে নেবে, আমাকে ও তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বাবার রাগের কথা তুমি ভালো করেই জানো। যখন রেগে যায় তখন কারও লিহাজ করে না। আমিও চুপ করে বাবার কথা শুনি। এবার থেকে বাবার বিয়ের নাম নিও না, এ বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। এখন আমি ভাবনায় পড়ে গেলাম, আমার কি করা উচিত। আমি আমার শ্বশুরের এমন আচরণ সহ্য করতে পারছিলাম না, আর মায়ের চলে যাওয়ার মানে ছিল আমি আমার ঘর নিজেই ধ্বংস করে দেব। আমরা মেয়েরাও কত অসহায়। নিজের ঘর বাঁচাতে আমাদের কত কিছু সহ্য করতে হয়। এখন আমি যদি তালাক নিতাম, তাহলে আবার আমার বিয়ের প্রশ্নই উঠত না। যদি আমি তালাকপ্রাপ্ত হয়ে যেতাম, তাহলে আমার ছোট বোনদেরও বিয়ে বন্ধ হয়ে যেত। আমি কাতরাতে কাতরাতে কাঁদছিলাম, দুপাট্টা দিয়ে চোখের জল মুছতে লাগলাম। তখনই অমিতের আওয়াজ এল, বলল, পূজা, বাইরে এসো, দ্রুত নাশতা বানাও। বাবাকে বাজারের খাবার হজম হয় না। আমি বাইরে গিয়ে নাশতা বানালাম ও ঘরে চলে এলাম। আমি সে দিন খাবারও খাইনি, কিন্তু অমিত একবারও বলেনি, তুমিও তো সারাদিন অভুক্ত আছো, খাবার খেয়ে নাও। পুরুষ কখনো নারীর খেয়াল রাখে না, শুধু নিজের কাজেই মগ্ন থাকে। অমিত এমনই পুরুষদের মধ্যে গণ্য ছিল। আমি তারপর থেকে আমার ঠোঁট বন্ধ করে দিয়েছিলাম। অমিত যখন অফিসে চলে গেল, আমার শ্বশুর আমাকে ডাকল। আমি বড় অসহায়ভাবে তার ঘরে গেলাম। আমাকে দেখে সে অদ্ভুত হাসল, বলল, তুমি কি ভেবেছিলে তোমার সৌন্দর্যের জাদু আমার ছেলের মাথায় চড়ে গেছে আর সে তোমার জন্য আমাকে ছেড়ে দেবে? আমার থেকে আলাদা হয়ে তোমাকে আলাদা ঘর দেবে? তোমার চিন্তা বদলে ফেলো। আমি তার পাখা ভালো করে কেটে রেখেছি, সে চাইলেও কোথাও যেতে পারবে না, তুমিও পারবে না। তাই আমি কোনো ধনী পরিবারের মেয়ে দিয়ে আমার ছেলের বিয়ে করিনি, পাছে সে আমার ছেলেকে উড়িয়ে নিয়ে যায়। তাই তোমাকে এনেছিলাম, কারণ আমি জানতাম তোমার বাবার অবস্থা এমন নয় যে সে তোমার ঘর বাঁচানোর পর আবার তোমাকে নিজের ঘরে বসাতে পারবে বা আলাদা ঘর দিতে পারবে। এখন যদি তুমি চাও তোমার জীবন সহজ হোক, তাহলে তুমি তাই করবে যা আমি বলবো। আমি অত্যন্ত বিব্রত হয়ে পড়লাম। সে বলল, যাও, গরম দুধ নিয়ে এসো। এই শব্দগুলো আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। আমার মন চাইত যে আমি নিজেকে শেষ করে দিই। এমন নোংরা ও অপমানজনক জীবন আমি আর সহ্য করতে পারছিলাম না। এখন আমি যা করতাম তা হল, খাবার আমার শ্বশুরের ঘরে পৌঁছে দিয়ে সাথে সাথেই বের হয়ে আসতাম, না তার কাছে বসতাম, না কথা বলতাম। বেশিরভাগ সময় আমি আমার ঘরেই কাটিয়ে দিতাম। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। আমার শ্বশুর অমিতেরও কোনো পরোয়া করলেন না। রাতে খাবার খাওয়ার সময় আমার শ্বশুরের অনুরোধে আমি বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানি খুব ভালো হয়েছিল। খেতে খেতে তিনি বললেন, আজ তো বউ আমার মন খুশি করে দিয়েছে, খুব মজার খাবার বানিয়েছে। অমিত এ কথা শুনে হাসতে লাগল, আমাকে গভীর দৃষ্টিতে দেখতে লাগল। কিন্তু আমার খুশি হয়নি। তারপর আমার শ্বশুর পকেট থেকে ২,০০০ টাকা বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন, বললেন, নাও, এটা তোমার পুরস্কার, এটা রাখো। কিন্তু আমি দিলাম। আমি বললাম, আমি আমার দায়িত্ব পালন করছি, এটা আমার দরকার নেই। আমার অমিত আমাকে তাকিয়ে থাকল, বলল, বাবা তার খুশি থেকে দিচ্ছেন, করো না। নাও। না চাইতেও আমি ২,০০০ টাকা নিলাম। আমি বাসন তুলতে লাগলাম, যেই উঠে দাঁড়ালাম, আমার শ্বশুরও উঠে দাঁড়ালেন, আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার কপালে চুমু দিলেন। আমি যেন পাথরের মূর্তি হয়ে গিয়েছিলাম। তিনি বললেন, আমি তোমার বদলে যাওয়া রূপে খুব খুশি,
এমনই থাকো তাহলে খুব শীঘ্রই আমার হৃদয়ে জায়গা করে নেবে কি এ বলে তিনি তার ঘরে চলে গেলেন। আমি অমিতের দিকে তাকিয়েছিলাম, যার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু আমার খুব খারাপ লাগল। আমি বললাম, বাবার এটা কোন ধরনের আচরণ? আমি তার সত্যিকারের মেয়ে নই, তার উচিত আমার থেকে দূরত্ব বজায় রেখে কথা বলা। তার কি অধিকার আছে আমাকে তার বুকের সাথে লাগানোর? ঈশ্বরও তো একটি বয়সের পর বাবা ও মেয়েকে দূরত্ব বজায় রাখতে বলেন। মা ও ছেলের মধ্যেও আমার এই কথায় অমিত রেগে গেল, বলল, তুমি এত ছোট মনের মালিক হতে পারো, আমি কখনো ভাবিনি। আমার বাবা তোমাকে তার মেয়ে হিসেবে দেখে, কি হয়েছে যে সে তোমাকে একটু স্পর্শ করল, তোমার মাথায় স্নেহ দেখাল? তুমি আজব মেয়ে। বরং ভালোবাসা দিয়ে বাবার হৃদয়ে জায়গা করো। তুমি সব বিষয়ে আপত্তি করো। সে ধীর স্বরে আমাকে তাকিয়ে বলল, শুক্রিয়া করো যে বাবা এ কথা শুনলেন না, না হলে খুব মুশকিল হতো। আমার মাথায় আবার হাত তুলে সতর্ক করতে লাগল, বলল, আমি তোমাকে শেষবার বুঝিয়ে বলছি, পূজা, বাবার সাথে তোমার আচরণ ঠিক রাখো। আমি কেঁদে ফেললাম, বললাম, অমিত, আমার সহ্যের সীমা শেষ হয়ে গেছে। এমন করো, আমাকে বিষ এনে দাও, না হলে তোমার বাবার বিয়ে করিয়ে দাও। এ বলে আমি ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর বাইরে দরজার বেল বাজল, তারপর শোরগোল শোনা গেল। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম, আমার একটি দেবরও আছে, যে সৌদিতে পড়াশোনা করতে গিয়েছিল এবং সে ফিরে এসেছে। সে তার স্ত্রীর সাথে এসেছে। আমার দেবর সেখানেই বিয়ে করেছিল এবং আমার শ্বশুর তার উপর রাগান্বিত ছিলেন, তাই তাকে বাড়িতে আসার অনুমতি দেননি। আমাদেরও জানা ছিল না যে অমিতের কোনো ভাই আছে। আমি তাদের দুজনকে দেখে হতবাক হয়ে গেলাম। আমার শ্বশুর তখনও রেগে দাঁড়িয়েছিলেন, বললেন, যদি নিজের ইচ্ছায় বিয়ে করেছ, তাহলে তাকে এখানে ফিরে কেন এনেছ? সেখানেই থাকত। সে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। তারপর অমিত বলল, বাবা, রাগ ছেড়ে দিন, যা হবার তা হয়ে গেছে। কমলেশকে জড়িয়ে ধরুন। যাই হোক, এখন আমার দেবরানীও এসে গেছে। সে বেশ সুন্দর, পাতলা মেয়ে ছিল। আমি এসব ভালো লাগে না। আমি বলেছিলাম যে এই দুই ভাই কখনো তাদের বাবার কথা অমান্য করে না। আমিও এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কিন্তু অমিত কখনো আমার কথা শুনত না। সে বলতে লাগল, কিন্তু আমি তো কমলেশকে স্পষ্ট বলে দেব, যদি বাবা এই রকম আচরণ করেন, তাহলে আমি তাকে বলব যে আলাদা বাড়িতে থাকতে হবে। সেই ঝগড়া আবার শুরু হয়েছিল, যা আমার এবং অমিতের মধ্যে হচ্ছিল। কমলেশ বলতে লাগল যে আমি তোমার সাথে 2 বছর বিদেশে একা থাকলাম, এখন তুমি আমার বাড়িতে এসেছ 4 দিন, বাবাকে রুটি বানিয়ে দিতে হয়েছে, তুমি একটা নতুন নাটক শুরু করেছ। সেই একই বিতর্ক হয়েছিল যা অমিতের সাথে আমার হতো। জয়া ডিভোর্স চাইতে শুরু করেছিল। সেই রাতে অমিত যখন ঘরে এলো তখন বেশ চুপচাপ ছিল। আমি বললাম, অমিত, এখনও আপনি বলবেন যে আমি ভুল ছিলাম? যে অভিযোগ আমার বাবার বিরুদ্ধে ছিল, আজ জয়ারও একই অভিযোগ। এর মানে কোথাও না কোথাও বাবাও ভুল। আমি আপনাকে সত্য বলছি, তাদের একজন স্ত্রীর প্রয়োজন। যদিও তাদের বয়স 6-0 বছর, আপনার উচিত ছিল আপনার মায়ের মৃত্যুর কয়েক বছর পরেই তাদের বিয়ে দিয়ে দেওয়া, যাতে তারা আমাদের সত্যিই মেয়ে হিসেবে মনে করে। আমার কথা সম্ভবত এখন অমিতের মাথায় ঢুকেছে। একবার তারা বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য বললে, প্রথমে তিনি রেগে গিয়ে বললেন, আমি এই বয়সে বিয়ে করব? তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? অমিত বলল, একজন বিধবা মহিলা আছে, যদি আপনি সহায়তা করেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই। সেই মহিলার বয়সও 4-0 থেকে 5-0 বছরের মধ্যে, এবং ভাইদের দয়ার উপর নির্ভর করে খুব কষ্টে জীবন কাটাচ্ছে। প্রথমে বাবা নাখোশ হলেন, কিন্তু তারপর 2-4 দিন পর নিজেই বললেন, ঠিক আছে, আমি তার সাথে বিয়ে করব। কয়েক দিনের মধ্যেই তার সাথে আমার শ্বশুরের বিয়ে হয়ে গেল, এবং এর ফলে পরিবারের পরিবেশ অনেকটা উন্নত হয়ে গেল। অমিত নিজেই আমাকে বলত যে তুমি ঠিক বলেছিলে, বাবাকে একজন স্ত্রীরই প্রয়োজন ছিল। আমার নতুন শাশুড়ি শ্বশুরের খুব যত্ন নিতেন। এখন আমার শ্বশুরের আমাদের উপর কোনো অবিচার উঠত না। আমাদের সমাজে এই জিনিসটা খুব সাধারণ হয়ে গেছে যে যদি বাবার বয়স বেশি হয়ে যায়, তাহলে সন্তানেরা তাদের দ্বিতীয় বিয়ে করতে দেয় না, এবং এর ফলে যে কষ্ট আসে তা নতুন বুকে সহ্য করতে হয়, যেমন আমাকে এবং জিয়াকে করতে হয়েছিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।